বুধবার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে নিজগড়া মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ভর্তি হন ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। তবে এরপর থেকেই হতে থাকে তার অবস্থার অবনতি। অবশেষে গত রাত ৩:১০ তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার নিজের ইচ্ছা অনুযায়ী রাখা হয়নি লাইফ সাপোর্টে। লাস্টে ৩টা থেকে হঠাৎ করে পেশেন্টের আপনার হার্ট রেটটা আমরা অ্যারিথমিয়া বলি, অ্যারিথমিয়া স্টার্ট হয়, কোনোভাবে প্রেশারটা পাওয়া যায়নি। ফাইনালি ৩:১০ দিকে ওনার শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করেন, উনি আর পৃথিবীতে নেই। সকাল ৮টায় উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের সামনে হবে তার প্রথম জানাজা। দ্বিতীয় জানাজা বাদ জোহর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বাইতুল আতিক সেন্ট্রাল জামে মসজিদে। রোববার সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে হবে তার তৃতীয় জানাজা। সবাইকে বলবো সবাই ওনার জন্য দোয়া করবেন। যদি কারো রাজনীতি করতে গেলে কেউ কষ্ট পেতে পারে, দুঃখ পেতে পারে, সবাই ওনাকে মাফ করে দিবেন এবং ওনার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দেন। ধন্যবাদ। ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের মজিদপুরের দয়হাটায়। রোববার বাদ জোহর জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে হবে দাফন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আজ তৃতীয় দফায় সংলাপ শুরু করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা ২:৩০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হবে এই সংলাপ। সংলাপে অন্য উপদেষ্টারাও থাকবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস সংলাপে বসবেন বিএনপির প্রতিনিধি দলের সাথে। পরে বেলা ৩টায় জামায়াত ইসলামী, ৩:৩০টায় গণতন্ত্র মঞ্চ, ৪টায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল ৪:৩০টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন, ৫:৩০টায় এবি পার্টি সংলাপে যোগ দেবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর এরই মধ্যে দুদফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে। সর্বশেষ গত ৩১ আগস্ট আলোচনা করেন ডক্টর ইউনূস। এবারের আলোচনার মুখ্য বিষয় হবে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে। দীর্ঘ ১ যুগ পর নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলা সচল হয়েছে। ক্ষমতার পালাবদলের পর সম্প্রতি এ মামলায় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা র্যাব। বাকি আসামিদের গ্রেপ্তার ও অভিযোগপত্র দ্রুত দেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ইতিপূর্বে যারা ধরা পড়েছিল, যারা ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছে, তারা এখনও আদালতের বাইরে কিংবা জেলখানার বাইরে আছে। তাদেরকে জেলখানা থেকে জামিন পাওয়াতে এবং দেশের বাইরে যাওয়ার সহযোগিতা করেছে যারা, তারাই ত্বকী হত্যার আসলে খুনি। চার্জশিটের প্রধান অভিযুক্ত শামীম ওসমান, আজমির ওসমান, অয়ন ওসমান সহ জড়িতদের অন্তর্ভুক্তের দাবি জানান ত্বকীর বাবা রাফিউর রাব্বি। শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শানিজাম সহ এর সাথে যারা যারা জড়িত এই পরিবারের সকলকে আইনের আওতায় আনতে হবে। তারপর বিচার সেখানে নিষ্পন্ন করতে হবে, শেষ করতে হবে। এইটি হচ্ছে আমাদের দাবি। এই হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ আইনজীবীদের। এই মামলাটি আলোর মুখ দেখছে এবং আগামীতে হয়তোবা যদি র্যাবের কর্মকর্তারা আরেকটু তৎপর হন, আমার ধারণা হয়তোবা ভালো একটি রেজাল্টের দিকে যাবে। দ্রুত ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী সংস্থা র্যাব। ৬ জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এই ৬ জনের মাঝে আবার একজন ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন। তো আমরা এর উপরেই আমরা ভিত্তি করে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি যে দ্রুততার সাথেই আমরা ইনশাআল্লাহ মামলার চার্জশিট দিতে সক্ষম হব। ২০১৩ সালের ৬ মার্চ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মোহাম্মদ ত্বকী। ২ দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে আমদানি রপ্তানি বাণিজ্যে সরকারি শুল্কায়ন কার্যক্রম পরিচালিত হয় এসআই-কোডা ওয়ার্ল্ড সফটওয়্যারের মাধ্যমে। এর মাধ্যমে অনলাইনে আমদানি ও রপ্তানির ঘোষণাপত্র জমা দেওয়ার পর সেটি মূল্যায়ন ও শুল্কায়ন করে কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের অভিযোগ, এই সফটওয়্যারের কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। সফটওয়্যারের ধীরগতির কারণে নথি দাখিল করা যায় না, ফলে শুল্কায়ন প্রক্রিয়ায় দেরি হয়। এতে নেতিবাচক প্রভাব পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্যে। রাজস্ব বোর্ডের কারিগরি দলের সাহায্য চাইলেও পাওয়া যায় না। যখনই এই ধরনের সমস্যা হয়, জাতীয় রাজস্ব বোর্ডে এই দায়িত্বে যারা আছেন, এখানে এই আইটি পার্সনরা যারা এখানে আছেন,
তারা ফোন ধরেন না, সহযোগিতা করেন না, কি হতে পারে, কবে হতে পারে এগুলি বলাটাও তারা বাহুল্য বলে মনে করেন। সার্ভারের কারণে কিন্তু আমাদের অনেক ধরনের লস হয়, যেমন পোর্ট ড্যামারেজ দিতে হয়, অন টাইমে কাজ করতে না হলে ফ্লোর খালি যায়, আবার ফ্লোর খালি গেলে আমাদের কিন্তু প্রোডাকশন লস হয়। তবে সফটওয়্যারের ধীরগতিকে প্রযুক্তিগত সমস্যা বলছে শুল্ক কর্তৃপক্ষ। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস তাদের। তো সফটওয়্যার ক্ষেত্রে হতেই পারে, আপনি যেটা আপনি মোবাইলে যদি আপনি iOS আপডেট দেন বা অন্য কোনো সফটওয়্যার আপডেট একটু স্লো ডাউন, এটা হতেই পারে টেকনিক্যালি শুধু, এটা আমার কাছে মনে এটা টু মাচ লজিক্যাল। সার্ভারের ধীরগতির ভোগান্তি থেকে মুক্তি পেতে সম্প্রতি রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে চট্টগ্রামের ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধে ইসরায়েলের সহায়তায় মার্কিন সেনা পাঠানো হবে না বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার হারিকেনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ওয়াশিংটনে নেমে তিনি সাংবাদিকদের একথা বলেন। ইসরায়েল সরকারের ইরানের তেল স্থাপনায় হামলা চালানো উচিত কিনা এ নিয়ে প্রশ্ন করলে বাইডেন জানান তিনি এ বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চান না। কেন মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আর যোগাযোগ করছেন না এ প্রশ্নে বাইডেন বলেন, কারণ এখন কথা বলার মতো কিছু ঘটছে না। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত 1 বছর ধরে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ চলছিল। গত 2 সপ্তাহ আগে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলের হামলায় প্রায় 2000 মানুষের মৃত্যু হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে 12 লাখের বেশি মানুষ। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 42,000 মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনের ভূখণ্ডটিতে থাকা 23 লাখ মানুষই এখন বাস্তুচ্যুত।